যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ১৬তম ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ী, কুড়িগ্রাম। এই ক্লাসের যাবতীয় তথ্য সংগ্রহ, কম্পোজ ও অ্যানিমেশন করেছি আমি নিজেই, মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ফুলবাড়ী, কুড়িগ্রাম। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস বোর্ড অর্থাৎ এনসিটিবি কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের আজ হলো ১৬তম ক্লাস। আজকের অধ্যায় যৌক্তিক বিভাগ, অধ্যায় নম্বর ২। এই অধ্যায়ে মোট ক্লাস হবে ১০টি। দ্বিতীয় অধ্যায়ের পাঠ পরিকল্পনা দেখিয়েছি প্রতি ক্লাসে তোমাদেরকে, তবু আবারও দেখাচ্ছি। যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিক ও প্রকৃতি দুইটি ক্লাস হবে। যৌক্তিক বিভাগের নিয়মাবলী ৩ নম্বর ক্লাস। ৪, ৫, ৬ ও ৭ অর্থাৎ যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনুভূতি অর্থাৎ এখানে ৪টি ক্লাস হবে। ৮ নম্বর দ্বিকোটি বিভাগ, ৯ নম্বর হলো দ্বিকোটি বিভাগের সুবিধা অসুবিধা, ১০ নম্বর যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা। এই 10টি ক্লাস হবে। এই 10টি ক্লাস আর আমাদের ৬ নম্বর ক্লাস যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি। আজকের বিষয় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগের 10টি ক্লাসের মধ্যে আজ আমাদের ৬ নম্বর ক্লাস। ৬ নম্বর ক্লাস আলোচ্য বিষয় হলো যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি, অর্থাৎ হলো পঞ্চম নিয়ম আজকে আমাদের হবে। দেখো, এই অধ্যায়ের মতো প্রধান শব্দসমূহ দেখিয়েছি, জাস্ট রিমাইন্ডার। বিভক্ত, মূল, বিভাজক, উপশ্রেণী, বিভাজক, উপশ্রেণী, সহবিভাগ, অঙ্গগত বিভাগ, সংকর বিভাগ, অব্যাপক বিভাগ, দ্বিকোটিক বিভাগ, পরস্পরাঙ্গী বিভাগ, উল্লম্ফন বিভাগ, ক্ষুদ্রতম উপজাতি ও অতিবহু বিভাগ। এই কয়টি তোমার সারসংক্ষেপ অর্থাৎ প্রাথমিক সংখ্যা মুখস্থ রাখবে, তাহলে এই অধ্যায়ে যে কোনো প্রশ্ন তোমরা খুব সহজে উত্তর দিতে পারবে। এই অধ্যায়ের পাঠ শেষে আমরা এই ৮টি বিষয় অর্থাৎ এই ৮টি বিষয় আমরা শিখতে পারবো এই 10টি ক্লাস শেষে। আজ আমাদের ৬ নম্বর ক্লাস, অর্থাৎ এই ৮টি বিষয় শিখতে পারবো, যা আমাদের ৬ নম্বর ক্লাসে যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি অর্থাৎ চতুর্থ নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি এবং তৃতীয় নিয়ম রয়েছে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় নিয়ম রয়েছে। আজ আমাদের চতুর্থ নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি এবং পঞ্চম নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি। তাহলে চতুর্থ নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি অর্থাৎ চতুর্থ নিয়ম কি ছিল? আমাদের চতুর্থ যৌক্তিক বিভাগের চতুর্থ নিয়ম অনুযায়ী বিভাজ্য উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদ হবে, যেন একটি সঙ্গে অন্যটি মিশে না যায়। অর্থাৎ এটি ছিল মূল বিষয় অর্থাৎ মূল নিয়ম। এই মূল নিয়মের যদি ব্যতিক্রম হয় তাহলে আমাদের কি কি লঙ্ঘনজনিত অনুভূতি ঘটতে পারে সেটি আজকে বিষয়। অর্থাৎ যৌক্তিক বিভাগের ক্ষেত্রে বিভক্ত উপজাতি এবং উপশ্রেণীগুলো পরস্পর বিচ্ছিন্ন থাকবে, একটি সঙ্গে অন্যটি মিশে যাবে না। যখন আমরা বিভাগ বাজন করব অর্থাৎ বিভাগ করব, শ্রেণীকে বিভাজন করব, তাহলে দুটি আলাদা আলাদা হবে, বিচ্ছেদ হবে এবং একটি সঙ্গে একটি মিশে যাবে না। এই নিয়ম লঙ্ঘন করলে কি হয়? পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটবে। চতুর্থ নিয়ম লঙ্ঘন করলে একটি নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটবে, সেটার নাম হলো পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি। তাহলে ফ্যালাসি অফ ওভারল্যাপিং ডিভিশন ঘটবে। তাহলে আমরা এখন জানবো যে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি কি। পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি, দেখো, যৌক্তিক বিভাগের উপজাতিগুলো একটি থেকে অন্যটি আলাদা হবে, যেন একই সদস্য একাধিক উপজাতির মধ্যে থাকতে না পারে। অর্থাৎ একটা জাতি যেন বিভিন্ন জাতিতে থাকতে না পারে। কিন্তু এই বিষয়ে কি, এই বিষয়টি অমান্য করে কোনো জাতির বিভাজ্য উপজাতিগুলো যদি একটি অন্যটির সঙ্গে মিলেমিশে থাকে, তবে সেই বিভাজন প্রক্রিয়াটি ভ্রান্ত হয়। এই ভ্রান্ত প্রক্রিয়া হলো পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি। যেমন, মানুষকে বিদ্বান, ফর্সা ও সৎ হিসেবে ভাগ করলে বিভক্ত উপজাতিগুলো পরস্পরের সঙ্গে মিশে যায়। এক্ষেত্রে একটি উপজাতিকে অন্য উপজাতি থেকে আলাদা করা যায় না, অর্থাৎ উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদ হয় না। তাই এক্ষেত্রে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটবে। যেমন, মানুষকে বিদ্বান, ফর্সা ও সৎ এই তিনটির মূলনীতি যদি তোমরা ভাগ করো, তাহলে দেখা যায় এখানে একজন বিদ্বান ব্যক্তি ফর্সা হতে পারে, আবার সৎ হতে পারে। একজন সৎ ব্যক্তি কি হতে পারে? ফর্সা হতে পারে, বিদ্বান হতে পারে। একজন কালো ব্যক্তিও ফর্সা হতে পারে বা সৎ হতে পারে। এখানে সবার সঙ্গে সবারে মিলেমিশে যায়, যার কারণে একটির সঙ্গে একটি আলাদা করা যায় না। কারণ সৎ ব্যক্তি কি হতে পারে? বিদ্বান হতে পারে, আবার বিদ্বান ব্যক্তি ফর্সা হতে পারে। তাহলে একটির সঙ্গে আরেকটি মিলেমিশে যায় এবং এটির সঙ্গে কি করা যায় না? বিচ্ছেদ করা যায় না। ফলে কি হয়? এখানে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটে। তাহলে মানুষকে বিদ্বান, ফর্সা ও সৎ এই তিনটি শ্রেণীতে বিভক্ত করা যাবে না। কি নিয়ম অনুযায়ী? যৌক্তিক বিভাগের চতুর্থ নিয়ম অনুসারে। তাহলে এই নিয়ম লঙ্ঘন করলে কি হয়? এক্ষেত্রে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটে। তাহলে আমরা এই পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তির কিছু দৃষ্টান্ত আরো দেখি।
নিচের পার্শ্বনিক বিভাগের কিছু অনুভূতির দৃষ্টান্ত দেওয়া হলো। তাই পার্শ্বনিক বিভাগ দৃষ্টান্ত কি কি এবং অনুভূতির কারণ দেখো, মানুষকে ভদ্র, লম্বা ও সুখী হিসেবে বিভক্ত করা। তাহলে কি হয়, এখানে মানুষকে বিভক্ত করা পদসমূহ পৃথক নয়, কারণ যে মানুষ ভদ্র সে লম্বা হতে পারে আবার সুখী হতে পারে। তাহলে কি দেখো, বইকে উপবাস, ক্লাসিক্যাল ও ব্যয়বহুল পদে বিভক্ত করা। তাহলে দেখো, একটা বইকে উপন্যাস, ক্লাসিক্যাল ও ব্যয়বহুল হতে পারে। যেমন বইয়ের বিভক্ত পদসমূহ কি পরস্পর আলাদা নয়, কারণ একটি উপন্যাস ক্লাসিক্যাল হতে পারে আবার ব্যয়বহুল হতে পারে। কি ফলকে সবুজ, কাঁচা, টক ও স্বাদ পদে বিভক্ত করা। তাহলে দেখো, ফলের এই উপজাতিসমূহ পরস্পর আলাদা নয়, কারণ যে কোনো ফল কাঁচা অবস্থায় সবুজ হতে পারে, পাশাপাশি টক ও সুস্বাদু উভয় প্রকার হতে পারে। তাহলে এগুলো হলো কি পরস্পরানুক বিভাগ অনুভূতি। পঞ্চম নিয়ম লঙ্ঘন জনিত অনুভূতি, অর্থাৎ আমাদের ষষ্ঠর মধ্যে আছে পঞ্চম নিয়ম লঙ্ঘন জনিত অনুভূতি। তাহলে যৌক্তিক বিভাগের পঞ্চম নিয়ম অনুযায়ী বিভাজ্য জাতি বা শ্রেণীর নাম বিভক্ত উপজাতি বা উপশ্রেণী সমূহের ক্ষেত্রে একই অর্থে প্রযোজ্য হতে হবে। অর্থাৎ কোনো জাতি বা শ্রেণীকে বিভিন্ন উপজাতি বা উপশ্রেণীতে বিভক্ত করলে উপজাতির সঙ্গে জাতির নাম বহাল থাকবে। যদি বহাল না থাকে তাহলে বুঝতে হবে ওই উপজাতি বা উপশ্রেণী সংশ্লিষ্ট জাতি বা শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদে যৌক্তিক বিভাগে বিভক্ত উপজাতিগুলোর সঙ্গে জাতি বা মূল শ্রেণীর নাম সংযুক্ত না করলে অনুভূতির সৃষ্টি হবে। এই জন্য অনুভূতিকে দুই ভাগে বিভক্ত করা যায়। অর্থাৎ আমি যে উপশ্রেণীগুলো বিভক্ত করব সেই উপশ্রেণীগুলো কি করতে হবে, যে মূল যে উপশ্রেণী রয়েছে এটার সঙ্গে কি থাকতে হবে, মিল থাকতে হবে। কিন্তু আমি যদি উপশ্রেণীতে বিভক্ত করি এবং উপশ্রেণীতে বিভক্ত করার পরে এই উপশ্রেণীগুলো যদি বিভক্ত হয়ে যায় এবং ওই শ্রেণী এক অন্তর্গত না থাকে, তাহলে কি হবে, এই পঞ্চম নিয়ম লঙ্ঘনজনিত অনুভূতি ঘটবে। এই নিয়ম লঙ্ঘন করলে কি হয়, দুই ধরনের অনুভূতি ঘটে, যথা একটা ক নম্বরে কি বিশিষ্ট অঙ্গগত বিভাগ অনুভূতি, অর্থাৎ ফ্যালাসি অফ পার্টিকুলার ফিজিক্যাল ডিভিশন। আর খ নম্বর হলো কি বিশিষ্ট গুণগত বিভাগ অনুভূতি, অর্থাৎ ফ্যালাসি অফ পার্টিকুলার মেটাফিজিক্যাল ডিভিশন। আর এখানে অঙ্কগত বিভাগ এবং এখানে হলো গুণগত বিভাগ অনুভূতি ঘটবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে পঞ্চম নিয়ম লঙ্ঘন করলে দুইটি অনুভূতি ঘটে, তা একটি হলো অঙ্গগত বিভাগ অনুভূতি আর একটি হলো বিশিষ্ট গুণগত বিভাগ অনুভূতি। এই দুটি আমরা এখন জানবো যে বিশিষ্ট অঙ্গগত বিভাগ অনুভূতি এবং বিশিষ্ট গুণগত বিভাগ অনুভূতি কি। বিশিষ্ট অঙ্গগত বিভাগ অনুভূতি ফ্যালাসি অফ পার্টিকুলার ফিজিক্যাল ডিভিশন হলো কি, যৌক্তিক বিভাগে কোনো জাতিকে তার অন্তর্গত উপজাতিতে বিভক্ত না করে ওই জাতির বিশেষ সদস্যের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করা হলে বিশিষ্ট অঙ্গগত জাতি ও উপজাতি কিভাবে বিভাগ উপজাতি উপজাতি হিসেবে বিভাগ অনুভূতি ঘটে। কেননা এক্ষেত্রে কোনো জাতিবাচক বা একটি থেকে অন্যটি আলাদা শ্রেণীবাচক পদকে সেই পদের বিশেষ সদস্য হিসেবে বিবেচনা করা। জাতি ও উপজাতি নিজ নিজ বৈশিষ্ট্যের কারণে ভিন্ন, কারণ দুটি সাপেক্ষ পদ হয়। যেমন মানুষ পদকে হাত, পা, নাক, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের কি মধ্যে জাতি বলতে বৃহৎ পদ এবং উপজাতি বিভক্ত করলে বিশিষ্ট অঙ্গগত বিভাগ অনুভূতি ঘটবে। কেননা মানুষ বলতে তুলনামূলক ক্ষুদ্র ক্ষুদ্র পদকে বোঝায়। এই পদটি একটি জাতিবাচক পদ, কিন্তু যখন আমরা মানুষ পদকে হাত পা কারণে জাতি ও উপজাতি পরস্পর থেকে আলাদা, নাক, কান, চোখ অঙ্গ প্রত্যঙ্গ বিভক্ত করি, তখন মানুষ জাতির কোনো বিশেষ সদস্যের কথা মনে করেই এই বিভক্তকরণ করে থাকি। অর্থাৎ আমরা যদি মানুষকে বিভক্ত করি মানুষ পদকে, তাহলে মানুষকে কি হাত, নাক, কান, চোখ ইত্যাদি এই অঙ্গগুলোকে মধ্যে বিভক্ত করা যাবে না, কারণ এগুলো মানুষের মধ্যেই অন্তর্ভুক্ত, এগুলো আলাদা কোনো পদ নয়। তাই এই যদি এটা আমরা করি তো বিশিষ্ট ব্যক্তিকে বিশিষ্ট পদকে যদি আমরা এটা করি তাহলে কি হবে, বিশিষ্ট অঙ্গগত বিভাগ। যদি আমরা কোনো বিশেষ পদকে তার অঙ্গগত অঙ্গে বিভিন্ন অঙ্গে বিভক্ত করি তাহলে কি হবে, এই অঙ্গগত বিভাগ অনুভূতি ঘটবে। আর বিশিষ্ট গুণগত বিভাগ অনুভূতি দেখো, কোনো জাতিকে তার অন্তর্ভুক্ত উপজাতিতে বিভক্ত না করে সংশ্লিষ্ট জাতির বিশেষ গুণাবলীর মাধ্যমে বিভক্ত করা হলে বিশিষ্ট গুণগত বিভাগ অনুভূতি করে। ওই ক বিভাগ হলো অঙ্গগত বিভাগ হলো কি, যদি কোনো বিশিষ্ট পদকে তার বিশেষ অঙ্গে ভাগ করা হয় তাহলে অঙ্গগত, আর যদি বিশেষ ব্যক্তিকে যদি গুণগত বলা হয় তাহলে কি হবে, গুণগত দিয়ে ভাগ করা হয় তাহলে গুণগত বিভাগ অনুভূতি ঘটবে। যেমন কমলা লেবুকে যদি গোলাকত্ব, মিষ্টিত্ব, হলুদত্ব
গুণের ভিত্তিতে বিভক্ত করা হয়, তাহলে কি হবে? বিশিষ্ট গুণগত বিভাগ অনুভূতি ঘটবে। কেননা কি, কমলালেবুকে সিলেটি কমলা ও অসিলেটি কমলা এই দুভাগে ভাগ করলে উভয় উপশ্রেণীতে কমলা নামটি প্রযোজ্য হতো। কিন্তু কমলালেবুকে গোলাকারত্ব, মিষ্টত্ব, হলুদত্ব গুণে বিভক্ত করায় ফলে কমলালেবু নামটি সেগুলোর উপর প্রযোজ্য হয় না। কারণ গোলাকারত্ব, মিষ্টত্ব ও হলুদত্ব গুণের সঙ্গে কমলালেবু ব্যতীত অন্যান্য ফলের নাম রয়েছে, যেমন কি মাল্টা। মাল্টা কি হুবহু কমলার মতো দেখতে, যুক্ত করা যায়। এই কারণে কমলালেবুর এরূপ বিভাগকরণে বিশিষ্ট গুণগত বিভাগ অনুভূতি ঘটতো। অর্থাৎ কমলালেবুকে যদি আমরা এই গুণগুলোর ভাগে বিভক্ত করি, তাহলে কি হবে? গুণগত বিভাগ অনুভূতি ঘটবে। কারণ কি, এই গুণগুলো অন্য গুণের পদের মধ্যে বিদ্যমান রয়েছে, তাই এটি বিশিষ্ট গুণগত বিভাগ অনুভূতি ঘটবে। তাহলে আমাদের পঞ্চম নিয়ম হলো, আমাদের ষষ্ঠ নিয়ম বাকি রইলো। তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ষষ্ঠ নিয়ম ক্লাস হবে, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখবে। আর এই ক্লাসগুলো তোমরা ভালো করে রিভাইজ দিবে, তাহলে তোমরা অতি সহজেই বুঝতে পারবে। তো এই ক্লাসে তোমাদের বাড়ির কাজ নেই, কারণ কি পঞ্চম নিয়ম পর্যন্ত হলো, আর ষষ্ঠ নিয়ম অর্থাৎ আরেকটি নিয়ম পড়লে তোমাদের বাড়ির কাজ দেওয়া হবে। আমাদের ক্লাস আজ এই পর্যন্তই সমাপ্ত। তোমরা পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।